বাংলাদেশ তথা বাংলা সাহিত্যের ক্ষেত্রে ষোড়শ শতাব্দী চৈতন্য প্রভাবের যুগ। এই সময়কালটাতে বাঙালি জাতির মধ্যে এক নবজীবনের অভ্যুদয় লক্ষ্য করা যায়। এহেন প্রবল চৈতন্য প্রতিপত্তির যুগে সমানভাবে সাহিত্যের আরো একটি শাখা নিজের স্থানকে গ্রহণ করতে পেরেছিল। সেই শাখার নাম চণ্ডীমঙ্গল কাব্য। সাহিত্যের পথের আজকের পর্বে ঠিক নয়, এরপর থেকে আসা বেশ কয়েকটি পর্বে আমরা জেনে নেব চণ্ডীমঙ্গল কাব্য সম্পর্কে বেশ কিছু কথা। চণ্ডীমঙ্গল কাব্য তোমাদের পাঠ্যগত বিষয়। এই পাঠ্যগত বিষয় আলোচনার সঙ্গে সঙ্গে আমরা অন্যান্য বিষয়ের দিকেও একটুখানি আলোকপাত করতে পারি, বিষয়টিকে একটু ইন্টারেস্টিং বানানোর জন্য। এই পর্বে মূলত আমরা দেখব যে চণ্ডীমঙ্গল কাব্যে কাব্যের যে কাহিনী সেটা কি। তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আসলে মঙ্গল কাব্যের ইতিহাস সম্পর্কে আলাদা কিছু আর বলার দরকার নেই, যদিও আমার ভিডিওতে আমার চ্যানেলে মঙ্গল কাব্য সম্পর্কে একটি সম্পূর্ণ আলাদা ভিডিও রয়েছে, যেটি আমি প্লে লিস্টে দিয়ে দেব, দেখে নিতে পারেন। যাই হোক, আমরা প্রত্যেকেই প্রায় এর সৃষ্টির কারণ সম্পর্কে অবগত। তাও এক লাইনের মধ্যে যদি মঙ্গল কাব্য কি বা কেন এই বিষয়ে যদি বলতে হয়, তাহলে বলা যেতে পারে মূলত পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত পৌরাণিক, লৌকিক ও দুয়ের মিশ্রণে দেবদেবীর লীলা মাহাত্ম্য, পূজা প্রচার ও প্রচার ধর্মী আখ্যানমূলক যে সমস্ত কাহিনীগুলি রচিত হয়েছিল তাকেই বলা হয়ে থাকে মঙ্গল কাব্য। তবে এই যে ষোড়শ শতক অর্থাৎ বৈষ্ণব প্রভাবের সময় চণ্ডীমঙ্গল যে তার নিজের রূপকে ধারণ করতে পেরেছিল এবং এখনো তার প্রভাব সে টিকিয়ে রাখতে পেরেছে বাংলাদেশে, সেটা সত্যি চমকপ্রদ বটে। এই সময়কালটা ভীষণ উত্থান পতনের সময়কাল মানুষের জীবনের ক্ষেত্রে। ষোড়শ শতাব্দীর শেষের দিক থেকে যদি আমরা দেখি, তাহলে দেখব যে মুঘল পাঠানের প্রবল সংঘর্ষকে কেন্দ্র করে সমাজ, সংস্কৃতি, রাজনীতির এক ভীষণ টালমাটাল অবস্থার সৃষ্টি হচ্ছে, যাতে সমাজ ও পরিবার ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন সময় সাধারণ মানুষের এমন এক বা একাধিক দেবতার প্রয়োজন ছিল যার প্রসাদ আকস্মিক, অপরিমিত এবং রোষও যার ভয়ঙ্কর। দেবীত্বের মাধুর্য তখন স্থান পাচ্ছিল না, সেই সময় দরকার ছিল প্রবল কিছু। বলা যেতে পারে এখনো বাংলায় মঙ্গলচণ্ডী বা চণ্ডীমঙ্গলের জনপ্রিয়তা কিন্তু প্রবল। তা সত্ত্বেও চণ্ডীর বাংলায় থাকার বা পূজা প্রচারের কাহিনীর যে অবস্থান সেটা কিন্তু বেশ জটিল। এই নিয়ে বেশ কিছু মতভেদ, মতানৈক্য গবেষকদের মধ্যে লক্ষ্য করা যায়। কারণ অনেকে এই চণ্ডীকে পুরোপুরি পৌরাণিক ও ব্রাহ্মণ্য সংস্কৃতি থেকে উদ্ভূত বলে মনে করছেন। কেউ বা বলছেন তন্ত্র ও বৌদ্ধ ধর্মের সঙ্গে এই দেবী চণ্ডীর কোথাও যোগ রয়েছে। তাছাড়া লৌকিক ও অব্রাহ্মণ্য সম্প্রদায়ের সঙ্গে তো প্রবল যোগ বহু গবেষকরাই দেখতে পেয়েছিলেন। আসলে দেবী চণ্ডীকে নিয়ে এই যে এত লোকশ্রুতি, গ্রামীণ সমাজ ও ব্রাহ্মণ্য সংস্কার মিশে গেছে যে এখন তার পরিষ্কার রূপটিকে আমরা কোনোভাবেই উদ্ধার করতে পারবো না। তার আরো একটি প্রধান কারণ হলো দেবী দুর্গার সঙ্গে চণ্ডীর একাত্মীকরণ। দুজনে পৃথক হলেও ক্রমে পুরাণ ও সাহিত্যে তারা এক হয়ে গেছেন। তাই চণ্ডীমঙ্গলে একত্রে দুর্গা এবং স্বর্ণগোধিকা সহ চণ্ডীকে আমরা দেখতে পাচ্ছি। একসময় বাংলায় চণ্ডী দেবীর প্রবল প্রতিপত্তি লক্ষ্য করা যায়। চণ্ডী শব্দটি সম্পর্কে অনেকে বলে থাকেন যে এটি একটি দ্রাবিড় শব্দ, পরবর্তীকালে যেটি আর্য হয়েছে। বহু আদিবাসী সম্প্রদায়ের মধ্যে চাণ্ডী নামক এক দেবীর কথা আমরা শুনতে পাই, যিনি মূলত শিকারের দেবী। এবং অদ্ভুতভাবে আমাদের যে এই চণ্ডীমঙ্গল, সেখানেও কিন্তু আমরা এই অদ্ভুত মিলটি
লক্ষ্য করতে পারছি। যাই হোক, যেখান থেকেই দেবী চণ্ডীর উদ্ভব হোক না কেন, মঙ্গল চণ্ডীর পুজো বাংলায় বহু দিনের। এর খানিক উল্লেখ কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সংস্কৃত গ্রন্থেও পাওয়া যাচ্ছে। এছাড়া বেশ কয়েকটি পুরাণে সেই কালকেতু ও ধনপতি সওদাগরের যে গল্প আমরা পড়ি তার ইঙ্গিতও কিন্তু পাচ্ছি। তবে মূলত ইনি নারী সমাজের দেবতা। প্রথমে তিনি বেদ সমাজে পূজিত হয়েছিলেন, পরে সমাজ মুখ্য বণিক শ্রেণীতে প্রাধান্য লাভের চেষ্টা করেন, যে কারণে চণ্ডী দেবীর এই উত্থান দেখতে পাওয়া যায়। এটা গবেষকদের মত, এবং আজকেও আমরা চণ্ডীমঙ্গল নিয়ে সম্ভবত এই যে তার উত্থান, এই কারণেই আলোচনা করছি। এ তো গেল চণ্ডী সম্পর্কে বেশ কিছু ঐতিহাসিক বা গবেষণা মানে গবেষকদের যে তথ্য সেটি। মূলত চণ্ডীমঙ্গলের যে কাহিনী তার দুটো ভাগ আমরা লক্ষ্য করতে পারি। একটা হচ্ছে আখেটিক খণ্ড এবং আরেকটি হলো বণিক খণ্ড। আমাদের পাঠ্য বিষয় যে অংশটি সেটি কিন্তু মূলত আখেটিক খণ্ড। আজকে আমি এই পর্বে আখেটিক খণ্ড অর্থাৎ কালকেতু ও ফুল্লরার মূল যে কাহিনীটি কি সেই কাহিনীটির একটি বর্ণনা দেব। যদি কারুর মনে হয় যে বণিক খণ্ডের আলোচনা মানে বণিক খণ্ডের গল্প কি বা সেই সম্পর্কিত আলোচনাও চাই, তবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কোনো একটি পর্বে আমি সেটিও অন্তর্ভুক্ত করে দিতে পারি। আসুন এবার তাহলে আমরা শুনে নিই মূল যে কাহিনী অর্থাৎ কালকেতু ফুল্লরার উপাখ্যান, সেই গল্পে কি আছে। মঙ্গল কাব্যের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যকে কিন্তু চণ্ডীমঙ্গল একদম প্রথম থেকে শেষ অবধি রক্ষা করেছে। অর্থাৎ সেই একই গল্প, দেবী তিনি আমাদের সভ্য সমাজে পূজিতা হতে চান, কিন্তু যেহেতু জায়গা করতে পারেন না, সেই জন্য বিভিন্ন রকমের কার্যকলাপের মাধ্যমে তিনি প্রতিষ্ঠিত হন। আমরা অন্তত কালকেতু ফুল্লরার কাহিনীতে তো সেটা পাচ্ছি। কি আছে এই গল্পে? বলা হচ্ছে দেবী চণ্ডী অসীম শক্তির অধিকারিণী, কিন্তু মর্তে তার পূজা প্রচলিত হয়নি। তার একটি অন্যতম কারণ শিবের পুজো। এবারে এই শিবের সঙ্গে তার একটা নিত্য বিরোধ প্রথম থেকেই ছিল। প্রথম থেকেই শিবের সঙ্গে তার সম্পর্ক ভালো নয়। তখন তার সখী, যার নাম পদ্মা, তার পরামর্শে তিনি নীলাম্বর, ইন্দ্রপুত্র নীলাম্বরের মাধ্যমে মর্তে পূজা নিজের প্রচার করবেন বলে ঠিক করলেন। যেরকম কর্ম সেরকম কাজ। তিনি কি করলেন, একদিন নীলাম্বর ফুল তুলতে গিয়েছিল, তিনি ফুলের মধ্যে কীট হিসেবে বসবাস করলেন। নীলাম্বর সেই ফুল তুলে শিবকে দিলে শিবকে সেই কীট মানে চণ্ডী, কীট রূপী চণ্ডী তাকে দংশন করে। তাতে শিব প্রচন্ড রেগে টেগে যান। রেগে গিয়ে তখন নীলাম্বরকে তিনি অভিশাপ দেন। অভিশাপ দিয়ে তিনি কালকেতু রূপে তাকে পাঠিয়ে দেন মর্তে, এবং তার স্ত্রী, যার নাম ছায়া, তাকে পাঠানো হয় ফুল্লরা রূপে। আমরা এখানে জানতে পাচ্ছি যে নীলাম্বর মর্তে ব্যাদ ধর্মকেতুর পুত্র কালকেতু রূপে জন্মগ্রহণ করেন, এবং তার পত্নী ছায়া জন্মগ্রহণ করেন সঞ্জয় ব্যাধের কন্যা ফুল্লরা রূপে। কালকেতু বড় হয়ে উঠতে থাকে, তার অসীম পরাক্রম, এতটাই সে এক পরাক্রমী ব্যাদ, যে কারণে যত মানে জঙ্গলের যত পশু পাখি ছিল ভীষণ ভয়ভীত হয়ে যায়। তারা সবাই মিলে দেবী চণ্ডীর কাছে যায় এবং গিয়ে বলে যে আমাদের এর হাত থেকে রক্ষা করো। তখন একদিন সেই সমস্ত পশুকে চণ্ডী লুকিয়ে ফেলেন এবং নিজে একজন স্বর্ণগোধিকা রূপে সেই কালকেতুর সামনে দেখা দেন। অন্য কোনো পশু না পেয়ে তখন সেই স্বর্ণগোধিকাকেই তাকে শিকার করে কাঁধে করে কালকেতু বাড়ি নিয়ে আসে। কিন্তু এই অবস্থায় তো মানে এই স্বর্ণগোধিকা দিয়ে কি হবে, সে তো খাদ্যের উপযুক্ত নয়। শিকারের এই অবস্থা দেখে ফুল্লরা মনের দুঃখে প্রতিবেশীর বাড়িতে খুদ ধার করতে যান এবং কালকেতু বাসি মাংস বিক্রির জন্য চলে যান হাটে। ফিরে এসে ফুল্লরা আর গধিকাকে দেখতে পান না। কি দেখতে পান? অসামান্য সুন্দরী একজন নারী দাঁড়িয়ে রয়েছে, যে কিনা ছদ্মবেশিনী চণ্ডী। ছদ্মবেশিনী চণ্ডী তখন বলেন, এনেছে তোমার স্বামী বান্ধি নিজ গুণে।
তার ইচ্ছা সে ফুল্লরার সতীন হয়ে সেই সংসারে থেকে তার সমস্ত দুঃখকে মিটিয়ে দেবেন। কিন্তু ফুল্লরা কেন মেনে নেবে? সে প্রচন্ড রাগারাগি করতে লাগলো। সে ফুল্লরা তখন বাজারে গিয়ে কালকেতুকে বলল, পিপিরার পাখা উড়ে মরিবার তরে কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে। কালকেতু তো হতবাক। সে বাড়ি এসে দেখে সত্যি একজন সুন্দরী রমণী। সে বুঝতে পারে যে কিছু একটি গন্ডগোল রয়েছে এবং সেই কারণে সেই নারীকে সে বলে, মানে চণ্ডীকে বলে, ছাড়ো এই স্থান মাগো, ছাড়ো এই স্থান, আপনি রাখিলে রহে আপনার মান। তাতেও দেবী যেতে না চাইলে কালকেতু তখন ধনুতে স্বর যোজনা করে, কিন্তু সেই স্বর ন যোজৌ ন তস্তৌ অবস্থায় একই জায়গায় দাঁড়িয়ে থাকে। এরপর দেবী নিজ মূর্তি ধারণ করে তাকে 7 ঘোড়া ধন দিয়ে গুজরাট নগরী প্রতিষ্ঠার কথা বলে। কালকেতু বিষয়টি বুঝতে পারে এবং সে তার আজ্ঞা পালন করবে বলে বলে। কি হলো, সেই 7 ঘোড়া ধন এবং বহু মূল্য একটি আংটিও দেন দেবী তাকে। সেই আংটি এবং ধন নিয়ে সে ভাঙাতে, সেই আংটি সোনা ভাঙাতে সে চলে যায় বণিক মুরারিশীলের কাছে। ধূর্ত বণিক কালকেতুকে বলে যে এই আংটি আংটিই নয়, সোনা রূপা নহে বাপা, এ বেঙ্গা পিতল, ঘষিয়া মাজিয়া বাপু করেছ উজ্জ্বল। কালকেতু মুরারির এই কথা মেনে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নিলে সেই সময় দৈববাণী হয় এবং মুরারিশীলের কে বলা হয় যে কালকেতুকে উচিত মূল্য মানে দেওয়া হোক এই আংটির জন্য। সে উচিত মূল্য দিয়ে দেয়। তখন সেই বন জঙ্গল পরিষ্কার করে কালকেতু গুজরাট নগরী পত্তন করে। এখানেই শেষ হয়ে যাচ্ছে তা নয়, সেই সময় দেখা যাচ্ছে যে ভারু দত্ত নামে একজন খুব বদমাইশ লোক বিভিন্ন ভাবে অত্যাচার শুরু করলো ওই গুজরাট নগরীর উপর। এবারে কি হলো, তখন তার শঠতায়, তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে অন্যান্য প্রজারা কালকেতুর কাছে এসে নালিশ করলো। কালকেতু ভারুকে রাজ্য থেকে বিতাড়িত করে দিল। অপমানিত ভারু দত্ত গুজরাটের পার্শ্ববর্তী কলিঙ্গরাজকে গিয়ে তার বিরুদ্ধে উত্তেজিত করলো এবং কলিঙ্গরাজ কালকেতুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। কালকেতু বন্দী হলো সেই যুদ্ধে। কলিঙ্গ কারাগারে অশেষ দুঃখ কষ্ট পেয়ে কালকেতু দেবী চণ্ডীর শরণাপন্ন হয়ে চণ্ডীর স্তব শুরু করলো। কলিঙ্গ রাজ্যে প্রবল প্রাকৃতিক দুর্যোগ, প্রবল বন্যা নেমে এলো। তখন দেবী স্বপ্নে কলিঙ্গ রাজকে দর্শন দিয়ে বললেন যে কলিঙ্গ নগরী ধ্বংস হবে কালকেতুকে না ছেড়ে দিলে। কালকেতু চণ্ডীর বর পুত্র জেনে সে কলিঙ্গরাজ কালকেতুকে ছেড়ে দিল এবং রাজ্য ফিরিয়ে দিল। কালকেতু রাজ্য লাভ করে ভারু দত্তকে যথোচিত শাস্তি দিলেন। কালকেতু তার রাজ্য ফিরে পেয়ে মহা সমারোহে দেবীর পূজা করলেন। পরম শান্তিতে দীর্ঘকাল রাজ্য শাসনের পর কালকেতু ও ফুল্লরা পুত্রকে রাজ্যভার দিয়ে সাপের মেয়াদ শেষে নীলাম্বর ও ছায়া রূপে ইন্দ্রের রথে চড়ে ফিরে গেলেন। এভাবে দেবী চণ্ডীর পূজা মর্তে প্রচলিত হলো। ভারী সুন্দর কাহিনী এবং এই জাতীয় কাহিনী আমরা যে কোনো মঙ্গল কাব্য, যে কোনো ব্রত কথা, এই সমস্ত কিছুতে পেয়ে থাকি। সেরকমই একটি গল্প, কিন্তু সেই সময় বসে ওই যে এটি রচিত হচ্ছে, বিশেষ করে মুকুন্দরামের লেখা যে চণ্ডীমঙ্গলের যে ঐতিহাসিক গুরুত্ব রয়েছে তাকে আমরা অস্বীকার করতে পারি না। এর পরবর্তী পর্বে আস্তে আস্তে আমরা এই চণ্ডীমঙ্গল অর্থাৎ মুকুন্দরাম দাসের চণ্ডীমঙ্গলের যে আলোচনা সেটিকে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। তাই মানে অন্যান্য পর্বগুলিও দেখার অনুরোধ রইল। আর এই পর্বটি ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, উৎসাহিত করতে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্তই, ধন্যবাদ।